মামলাটা চুরির, যেমন তেমন চুরি নয়, নবাব আলীবর্দীর আংটি চুরির মামলা। ব্যাপারটা খুলেই বলি তাহলে। বর্গীদের তাড়া করে নবাব আলীবর্দী যখন উড়িষ্যা পর্যন্ত ধাওয়া করেন সৈন্য সামন্ত নিয়ে, তখন উড়িষ্যার বহু খণ্ড জাতির নেতা নানাভাবে তাকে সাহায্য করেন। এই নেতাদের মধ্যে একজন আলীবর্দীর বিশেষ অনুগ্রহভাজন হয়ে ওঠেন, আর তার কাছ থেকে লাভ করেন জায়গির। জায়গিরের প্রতীক হিসেবে নবাব নিজের হাতের পদ্মরাগ হীরের এক আংটি উপহার দেন সেই নেতাকে। জায়গির পেয়ে মল্লরায় স্থাপন করেন উড়িষ্যার মল্লগড় রাজ্য। সেই নবাবী আংটি হয়ে ওঠে তার বংশের সৌভাগ্যের প্রতীক। বংশানুক্রমে মল্ল বংশের রাজারা সযত্নে রক্ষা করে আসছেন নবাব আলীবর্দীর আংটিটা। কত ঝড়ঝাপটা গেছে এই রাজবংশের ওপর দিয়ে, তবু তারা হাতছাড়া হতে দেননি তাদের সৌভাগ্যের প্রতীক নবাবী আংটি। সেই বহুমূল্য আলীবর্দীর আংটি, আর সেটাই চুরি হয়ে গেছে বর্তমান বংশধর রাজা চন্দ্রমল্লের দেওয়াল সিন্দুক থেকে। বিলিতি কোম্পানির তৈরি অর্ডারি লোহার সিন্দুক, মজবুত তালায় তিনটে চাবির ব্যবস্থা, কম্বিনেশন নম্বর একমাত্র চন্দ্রমল্লই জানেন। চাবি সর্বক্ষণ থাকে চন্দ্রমল্লের কাছেই। তবুও কেমন করে চুরি হলো? গাঢ় নীল রঙের চৌকো কেসটা যেমন কি তেমন পড়ে আছে, আসল জিনিসটা উধাও। চন্দ্রদেও, শিবশঙ্কর, মোহনলাল, হুঙ্কার ছাড়েন চন্দ্রমল্ল। জোর হাতে সামনে এসে দাঁড়ায় এস্টেটের ম্যানেজার থেকে শুরু করে প্রাসাদ প্রহরীদের সর্দার পর্যন্ত সকলে। দু হাত পেছনে করে অস্থিরভাবে চন্দ্রমল্ল পদচারণা করেন প্রশস্ত বারান্দায়। যেমন করে পারো ফিরিয়ে আনো আলীবর্দীর আংটি, নইলে কাউকে আস্ত রাখবো না। খোঁজ খোঁজ খোঁজ, চারদিকে তল্লাশ চলে, কিন্তু কোথায় আংটি? রানী রূপমতী কান্নায় ভেঙে পড়েন। তার বাবা মহেশ প্রসাদ মাথায় হাত বুলিয়ে সান্ত্বনা দেন তাকে। বেটি, যা যাবার তা তো গেছে। বলছি, তা নিয়ে ভাবলে কি আর তা ফিরে আসবে? বছর 6 হলো বিয়ে হয়েছে রূপমতির। গয়া জেলার এক পড়তি জমিদার বংশের মেয়ে তিনি। মা মরা মেয়ে। বাবা মহেশ প্রসাদ প্রত্যেক মাসের শেষ রবিবার কলকাতা হয়ে আসেন তাকে দেখতে। সপ্তাহখানেক থেকে আবার তিনি ফিরে যান দেশে। চন্দ্রমল্লের জমিদারির বেশিরভাগই দখল করে নিয়েছেন সরকার বাহাদুর। জমিদারি দখল আইনে শুধু কিছু খাস জমি, শালবাগান আর খাস জলকর মাত্রই এখন তার সম্বল। চন্দ্রমল্লের পিতৃদেব রাজা রুদ্রমল্ল বিশেষ বিচক্ষণ লোক ছিলেন। কিছু বিলিতি কোম্পানির শেয়ার তিনি কিনে রেখে গিয়েছিলেন ছেলের নামে, আর ছেলের শিক্ষার উত্তম ব্যবস্থা করেছিলেন। আর ঠিক সেই কারণে চন্দ্রমল্লকে অন্যান্য রাজাদের মতো সেই রকম দুরবস্থার মধ্যে পড়তে হয়নি। জমিদারি গেছে বটে, কিন্তু রাজপ্রাসাদের ঠাটবাট সবই বজায় আছে আগেরই মতো। খিদমতগার, দেওয়ান, ম্যানেজার সবই আছে পূর্ববৎ। উচ্চশিক্ষিত হলেও বিশেষ ধর্মভীরু প্রকৃতির লোক চন্দ্রমল্ল। ঘড়ি ধরে ঘড়ির কাঁটায় কাঁটায় কাজ করা তার স্বভাব। রোজ ভোর 5টায় ওঠেন তিনি ঘুম থেকে। স্নান সেরে ঠিক 6টায় ঢোকেন প্রাসাদের মন্দিরে। 6টা থেকে 6:30 পর্যন্ত মন্দিরের আরতি দেখে তিনি সোজা চলে আসেন তার খাস কামরায়। কোমর থেকে চাবি নিয়ে খোলেন দেওয়াল সিন্দুক। সযত্নে বের করে আনেন গাঢ় নীল ভেলভেটে মোড়া এক চৌকো বাক্স। বাক্সটা খুলে ধরতেই তার ভেতর ঝকমকিয়ে ওঠে আলীবর্দীর আংটির পদ্মরাগ হীরে। বাক্সটাকে সামনের টেবিলের ওপর রেখে তিনি সশ্রদ্ধ প্রণতি জানান তাদের বংশের সৌভাগ্য প্রতীক নবাবী আংটিটাকে। এই হল চন্দ্রমল্লের নিত্যদিনের কর্মধারা। এর নড়চড় হওয়ার জো নেই। ঘড়ির কাঁটায় কাঁটায় চলে তার প্রাত্যহিক কাজকর্ম।
আজও রুটিন মাফিক তার দিনের কাজ শুরু করেছেন তিনি। মন্দির থেকে ফিরে এসে যথারীতি সিন্দুক খুলে বের করেছেন ভেলভেটের বাক্স। টেপা বোতাম চেপে ডালা খুলেই চমকে উঠলেন চন্দ্রমল্ল। বিস্ময়ে বিস্ফারিত হল তার চোখ। আংটি, নবাবী আংটি, মল্ল বংশের সৌভাগ্যের প্রতীক আলিবর্দির আংটি কোথায়? শূন্য গর্ভ ভেলভেট কেস ভ্রুকুটি করল তাকে। তন্ন তন্ন করে খুঁজলেন তিনি সিন্দুকের ভেতরটা। এদিক ওদিক দেখলেন, ঘাঁটাঘাঁটি করলেন, আংটির কোনো চিহ্নই নেই। বিহ্বলতা রুদ্ধ করল তার কণ্ঠ। ক্ষণকাল পরে নিজেকে সামলে নিয়ে চন্দ্রমল্ল চেঁচিয়ে ডাকলেন, রূপমতি, রূপমতি! কিছুক্ষণ পরে ঝমর ঝমর মল বাজিয়ে ধীর পায়ে ঘরে ঢুকলেন রূপমতি। পিছনে তার পিতা মহেশ প্রসাদ। খবর শুনে আর্তনাদ করে উঠলেন রূপমতি। মাথায় হাত দিয়ে বসলেন মহেশ প্রসাদ। এ কেমন করে সম্ভব? কি সর্বনাশ! অস্ফুটে বললেন মহেশ প্রসাদ। এস্টেটের ম্যানেজার দয়াল চৌধুরী পুরনো লোক, বুদ্ধিমান আর বিচক্ষণ। যেখানকার জিনিস সেখানে তুলে রেখে দিয়ে সিন্ধুকে তালা বন্ধ করে রাখতে বললেন তিনি চন্দ্রমল্লকে। বলছিলাম রাজামশাই, ওই বেশি ঘাঁটাঘাঁটি করলে তদন্তের সূত্র নষ্ট হবে। পাশেই দাঁড়িয়েছিল চন্দ্রমল্লের ভাগ্নে হরিশঙ্কর। দয়াল চৌধুরীকে অতি সাবধানী হতে দেখে সে টিপ্পনি কাটে। চৌধুরী সাহেবের সব কিছুতেই বাড়াবাড়ি। জিনিসপত্রের ওপর চোর তার নাম লিখে গেছে কিনা, তাই ঘাঁটাঘাঁটি করলে সব নাম মুছে যাবে। নিজের রসিকতায় নিজেই হেসে ওঠে হরিশঙ্কর। চন্দ্রমল্ল গম্ভীরভাবে তার মুখের দিকে তাকাতেই গুটি গুটি সরে পড়ে হরিশঙ্কর। দয়াল চৌধুরীকে মোটেই সহ্য করতে পারে না হরিশঙ্কর। চন্দ্রমল্লের দূর সম্পর্কের ভাগ্নে হরিশঙ্কর। ছেলেবেলায় বাপ মা মারা গিয়েছে। উড়িষ্যার তালচের অঞ্চলে একটা তালুক ছিল হরিশঙ্করের বাবার। জমিদারি উচ্ছেদের কবলে পড়ে তা গেছে। চন্দ্রমল্ল কটকের হস্টেলে রেখে হরিশঙ্করকে লেখাপড়া শেখানোর চেষ্টা করেছিলেন, কিন্তু হরিশঙ্কর কোনোভাবেই স্কুলের সীমানা পেরোতে পারেনি। হাল ছেড়ে দিয়ে চন্দ্রমল্ল এখন হরিশঙ্করকে প্রাসাদে এনে রেখেছেন তার লাইব্রেরির বইপত্র দেখাশোনা করার ভার দিয়ে। হরিশঙ্করের কিন্তু বইপত্রের চেয়ে রাজ্যের যত বখাটে ছেলেদের প্রতি আকর্ষণ বেশি। যত বিশ্ব বখাটে ছেলেদের নিয়ে সে এক যাত্রা দল খুলেছে। এখানে সেখানে গান গেয়ে বেড়ায় হরিশঙ্কর। এখন প্রায় কলকাতা যাতায়াত করছে। অনেকদিন থেকেই তার ফিল্ম স্টার হওয়ার বাসনা। এর জন্য সে অনেক তদবির করেছে। কিছুদিন হলো তার পরিচয় হয়েছে বিখ্যাত চিত্র পরিচালক সত্য সেনের সঙ্গে। সত্য সেন ভরসা দিয়েছেন হরিশঙ্করকে তিনি ফিল্ম স্টার ঠিক বানিয়ে দেবেন। তবে একটা শর্ত আছে, হরিশঙ্করকে নগদ মূল্যে তার কোম্পানির কিছু শেয়ার কিনতে হবে। অন্তত পক্ষে 1020 টাকা তো চাই। এই টাকার জন্য সে ধরেছিল দয়াল চৌধুরীকে। দয়াল চৌধুরী কড়া লোক, তার কাছে কোনো প্রশ্রয় পায়নি হরিশঙ্কর। আর এই কারণে হরিশঙ্করের চোখে দয়াল চৌধুরী একটি পাষণ্ড। তাহলে বরঞ্চ ওই পুলিশ এই খবর দেয়, কি বলেন রাজামশাই? দয়াল চৌধুরী জিজ্ঞাসা করলেন। আজকাল পুলিশ বড় বড় বুলি কবজাতেই ওস্তাদ। কেসের কিনারা কত দূর যে কি করতে পারে কে জানে। তা অন্য পথ যখন নেই, তখন পুলিশের সাহায্য না নিয়ে কি আর উপায় বলো? বললেন মহেশ প্রসাদ। থানার বড় দারোগা মিস্টার শর্মাকে ফোন করে গোপনে ব্যাপারটা জানিয়ে দিন। কথাটা সাৎকার না হওয়াই বাঞ্ছনীয়। ধীর গম্ভীর চন্দ্রমল্লের কণ্ঠস্বর। গল্প শুনতে আমরা সকলেই ভালোবাসি, আর গোয়েন্দা বা অদ্ভুতুড়ে গল্প তো আমাদের সকলেরই প্রিয়। তাই টকিপিক্স আপনার জন্য নিয়ে এসেছে জাদুকর এসি সরকারের লেখা গল্প
আলীবর্দীর আংটি। গল্পে চরিত্রাভিনয় সৃজন গুপ্ত, দীপায়ন মালাকার। গল্পের এডিট এবং স্পেশাল এফেক্টস মাইকেল রনি মল্লিক। গল্পে পোস্টার ডিজাইন রেডিয়েন্ট। গল্পের সূত্রধার এবং পরিচালনায় পল্লব গায়েন। শুনতে থাকুন আমাদের আজকের গল্প আলীবর্দীর আংটি। আলীবর্দীর আংটি চুরির বিচিত্র ঘটনার বিবরণ একটানা শোনাতে শোনাতে বুঝি একটু ক্লান্ত হলেন সোমনাথ। জাদুকর গোয়েন্দা সোমনাথ। আমরা একসঙ্গে চিৎকার করে উঠলাম, গলা শুকিয়ে উঠেছে, ভালো দেখে এক কাপ গরম গরম চা না হলে আর চলছে না। পটলা এক ছুটে গিয়ে সামনের দোকান থেকে এক কাপ চা এনে দিল সোমনাথের সামনে। চায়ে একটা মেজাজি চুমুক দিয়ে সোমনাথ ধরলেন গল্পের খেই। অন্ধ্রপ্রদেশে আর উড়িষ্যার শহরে শহরে শো করতে করতে সেবারে জুনের গোড়াতেই বর্ষার সঙ্গে মোলাকাত। যখন তখন বৃষ্টি ঝরে, বর্ষার দৌরাত্মে দর্শকেরা বাড়ির বাইরেই আসে না। প্রেক্ষাগৃহে আসা তো দূরের কথা, তলবি তল্পা গুটিয়ে দলবলকে পাঠিয়ে দিলাম কলকাতায়। সহপাঠী সম্পদ শর্মা জাঁদ রেল দারোগা, বহুদিন ধরে ডাকছিল একবার তার অতিথি হওয়ার জন্য। মৌকা বুঝে গিয়ে হাজির হলাম তার ওখানে, অর্থাৎ মল্লগড়ে। মল্লগড় থানার বড় বাবু সম্পদ শর্মা দুর্দান্ত প্রতাপ তার কাছে আমার খাতির শুধু সহপাঠী বলেই নয়, ইতিপূর্বে তার ২-৪টে জটিল মামলার জট ছাড়াতে তাকে সাহায্য করায় রহস্যভেদী হিসেবেও স্বীকৃতি পেয়েছিলাম তার কাছ থেকে। সেই কারণে তার ওখানে আমার ডাবল খাতির। একদিনেই তার আপ্যায়ন আর আদর যত্নের আতিশয্যে অস্থির হয়ে উঠলাম। ২ দিন পরে একদিন সকালবেলায় শর্মার দপ্তরে বসে সংবাদপত্রে চোখ বোলাচ্ছি, এমন সময় সামনের টেবিলের ওপরের টেলিফোন যন্ত্রটা ঝনঝন রবে আর্তনাদ করে উঠল। শর্মা হাত বাড়িয়ে রিসিভারটা তুলে দিল। হ্যালো, হ্যাঁ শর্মা বলছি। কি বললেন? আলীবর্দীর আংটি রহস্যজনকভাবে উধাও হয়েছে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, এক্ষুনি যাচ্ছি। রিসিভারটা নামিয়ে রেখে শর্মা আমার চোখে চোখ রাখে। কি হে, যাবে নাকি? মজার কেস এসেছে একটা, রাজবাড়িতে নবাবী আংটি চুরির কেস। চলো, রথ দেখা কলা বেচা দুই হবে। রাজবাড়ি দেখা আর রহস্যের রঙ্গপট দর্শন দুটোই উপরি পাওনা। হাত পা মুড়ে ঘরের কোণে পড়ে না থেকে মুক্ত বায়ু সেবনটা তো একেবারে হাতে হাতে লাভ, কি বলো? জিপে যেতে যেতে শর্মা বলল, দেখো ভাই সোমনাথ, আমার তদন্ত তো হবে রুটিন তদন্ত। ২-৪ জনের জবানবন্দি নেওয়া আর ওই বড় জোর সন্দেহ বসে ২-১ জনকে থানায় ধরে এনে চাপ দিয়ে কথা বার করার চেষ্টা করা। তুমি ভাই তোমার ওই সূক্ষ্ম বুদ্ধি আর সূক্ষ্ম দৃষ্টি খাটিয়ে যেটুকু যা রহস্যভেদ করতে পারলে তোমার আমার দুজনেরই লাভ। তাতে আমার কাছ থেকে যে সাহায্য চাইবে তা তুমি পাবে। দেখতে দেখতে জিপ এসে থামল প্রাসাদের পোর্টিকোতে। ম্যানেজার দয়াল চৌধুরী আমাদের পথ দেখিয়ে নিয়ে গেলেন রাজা চন্দ্রমল্লের খাস কামরায়। রাজা চন্দ্রমল্লের সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল শর্মা। এই আমার বন্ধু প্রাইভেট ডিটেকটিভ জাদুকর সোমনাথ। চন্দ্রমল্ল হাত বাড়িয়ে করমর্দন করলেন আমার সঙ্গে। বেয়ারা কফি নিয়ে আসে। কফিতে চুমুক দিতে দিতে আমি নজর ফেরাই খাস কামরার চারদিকে। পূর্ব পশ্চিমে লম্বা লম্বা ঘর, দক্ষিণ দিকে বড় বড় দরজার মতন গরাদ বসানো জানলা, বাইরের দিকে খড়খড়ির পাল্লা 2 পাট করে, ভেতর দিকে ঘন নীল কাঁচ বসানো 3 পাটে ভাঁজ করা সারসির পাল্লা। সারসি পাল্লাগুলোর সবকটারই ডাবল পাট পূর্ব দিকে। জানলা দরজায় সুন্দর কাজ করা কাঠের পেলমেট, আর তা থেকে
নিচ পর্যন্ত ঝুলে রয়েছে ভারী ব্রোকেডের পর্দা। ঘরের উত্তর দিকের দেওয়ালে পূর্ব আর পশ্চিম ধারে 2টি করে দরজা আর কয়েকটা জানলা। তার বাইরে উত্তর দিকে প্রশস্ত টানা বারান্দা। খাস কামরার পূর্ব দিকে বেডরুম। পূর্ব দিকের দেওয়ালের উত্তর পাশে একটা প্রশস্ত দরজার ভেতর দিয়ে সেই ঘরে যাওয়ার ব্যবস্থা। ঘরের পশ্চিম দিকের দেওয়ালের প্রায় সবটা জুড়ে নিচু মঞ্চের উপর বসানো রয়েছে কয়েকটি বৃহৎ আকারের অয়েল পেইন্টিং। চন্দ্রমল্লের বংশের পূর্বপুরুষদের অর্থাৎ মল্লগড়ের এক একজন রাজার প্রতিকৃতি। প্রতিকৃতির পায়ের কাছে ফুলদানিতে টাটকা ফুল, ধূপদানিতে ধূমায়িত সুগন্ধি ধূপকাঠি। পূব দিকের দেওয়ালের দক্ষিণ কোণ ঘেঁষে রয়েছে একটা সুন্দর শ্বেত পাথরের টেবিল, একেবারে প্রায় জানলা ঘেঁষে। তারপরে অর্থাৎ তার উত্তর দেওয়ালে গেঁথে বসানো রয়েছে এক দেওয়াল সিন্দুক। সিন্দুকের পরে কতগুলো বই ঠাসা কাঁচের পাল্লাওয়ালা আলমারি পরপর চলে গেছে বেডরুমে যাওয়ার দরজা পর্যন্ত। মেঝেতে পুরো কার্পেট বিছানো রয়েছে। ঘরের মাঝ বরাবর একটা কালো কাঁচের ছাউনিওয়ালা টেবিল ঘিরে সাজানো রয়েছে কয়েকটি সুদৃশ্য সোফা। ঘরের দক্ষিণ পশ্চিম কোণে একটা শ্বেত পাথরের টেবিল, তার ওপরে রয়েছে একটা সাদা রঙের টেলিফোন যন্ত্র। উত্তর দিকে দেওয়াল ঘেঁষে একটা বিরাট রেডিওগ্রাম। কফি খাওয়া শেষ হতেই শর্মা শুরু করল তার প্রাথমিক তদন্ত পর্ব। তারপরে আংটি খোয়া যাওয়ার ব্যাপারে যে কথাগুলো শুনতে পেলাম তা তো আগেই তোমাদের কাছে বলেছি। চন্দ্রমল্ল সিন্দুক খুলে আমাদের দেখালেন। আঙুলের ছাপ তোলার পাউডার ছিটিয়ে আমরা বিশেষ ধরনের ক্যামেরা দিয়ে আলমারির গা আর হ্যান্ডেল থেকে চাবি তালা পরীক্ষা করে দেখা শেষ হতে শর্মা এক একজন করে বাড়ির লোকেদের জবানবন্দি নিতে থাকল। আমি হাতে তুলে নিলাম ভেলভেটের খালি বাক্সটা। পকেট থেকে একটা আতশ কাঁচ বের করে নিয়ে আমি সাবধানে ঘুরিয়ে ফিরিয়ে বাক্সটার চারদিক পরীক্ষা করে দেখলাম। ওটাকে দেখলাম মন দিয়ে বার কতক। আমার মগজের ভাঁজে ভাঁজে খেলে গেল এক বিদ্যুৎ দীপ্তি। টুকিটাকি এটা ওটা আরো 2-1টা জিনিস পরীক্ষা করে দেখার পর আমি উঠে দাঁড়ালাম। ঠিক তক্ষুনি তদন্ত সেরে শর্মা এসে ঘরে ঢুকল। শর্মার সঙ্গে আবার আসন গ্রহণ করলাম। শর্মা এবার শুরু করবে চন্দ্রমল্লের জবানবন্দি নেওয়ার কাজ। তবে শর্মা শুরু করার আগে আমি 2টো প্রশ্ন করি চন্দ্রমল্লকে। আচ্ছা, আপনি ছাড়া আর কেউ কি কখনো নবাবী আংটিতে হাত দেয়? না, আর কেউ তো হাত দেয় না। তা আপনি তো রোজ সকালে আংটি প্রণাম করেন, কিভাবে এই অনুষ্ঠানটা করেন আপনি? প্রথমে ভালোভাবে হাত ধুয়ে তারপরে আমি সিন্দুক খুলি। এই যে লাল ভেলভেটের আসন, প্রথমে এই শ্বেত পাথরের টেবিলটার ওপরে এই আসনটা বিছিয়ে দিয়ে তারপরে আলমারি থেকে বের করি আংটির বাক্স। এই আসনের ওপরে আংটির বাক্স রেখে প্রণাম করি। আচ্ছা, আপনি আংটিটা সর্বশেষ কখন দেখেন? কাল সকালে 6:45 নাগাদ যখন আংটি অর্চনার প্রথম পর্ব শেষ করি তখন। প্রথম পর্ব? এর আবার দ্বিতীয় পর্ব আছে নাকি? হ্যাঁ, এই দ্বিতীয় পর্বটাই বেশি সময় নেয়। 10 মিনিটের কমে এ শেষ করা যায় না। প্রথম পর্বে যে মন্ত্র বলতে হয় তাতে মিনিট 5 সময় লাগে। এ সময় আংটির বাক্স খুলে রাখাই রীতি। দ্বিতীয় পর্ব চলাকালে আংটির বাক্স বন্ধ থাকে। পরলোকগত পূর্বপুরুষদের এক একজনের নাম করে তাদের এক একজনের প্রতিনিধি হিসেবে অর্চনা করতে হয় বাক্সবন্দি আংটিকে। আচ্ছা রাজা বাহাদুর, কালকেও নিশ্চয়ই আপনাদের প্রথা অনুযায়ী আংটি অর্চনার কাজ শেষ করেছিলেন? না, কালকে যদিও একটু বিঘ্ন ঘটেছিল। প্রথম পর্ব প্রায় শেষ করে এনেছি এমন সময় পাশের ঘরে অর্থাৎ আমার শোয়ার ঘরে ফোন বেজে ওঠে। এই সময়টাতে আমি কাউকে আমার আশেপাশে থাকতে দিই না, সব ঘরের দোর বন্ধ করে রাখি। কাজেই নিজেকে গিয়েই ফোনটা ধরতে হয়।
প্রথম পর্ব শেষ করে আংটির বাক্সটা বন্ধ করে টেবিলের ওপরে রেখে পাশের ঘরে যেতে হয়, কিন্তু বিশেষ জরুরি প্রয়োজন না হলে এ সময় ঘরে টেলিফোনের কানেকশন দেওয়া বারণ। ফোন যখন এসেছে তখন নিশ্চয়ই খুব জরুরি ব্যাপার কিছুই হবে, তাই বাধ্য হয়েছিলাম ফোনটা ধরতে। তা ফোন ধরে কি শুনেছিলেন? নিশ্চয়ই কোনো গুরুতর ব্যাপার কিছু একটা তো ঘটেছিল। মিস্টার শর্মা, গুরুতর ব্যাপার না হলেও ব্যাপারটা জরুরি তো বটেই, বললেন চন্দ্রমল্ল। তারপরে ধরা ধরা গলায় বলে চললেন চন্দ্রমল্ল। আপনি তো জানেন মিস্টার শর্মা, আমি নিঃসন্তান। বছর 6 হলো বিয়ে হয়েছে, কিন্তু আজ পর্যন্ত সন্তানের মুখ দেখতে পারলাম না। আমার মতো হতভাগ্য কজন আর আছে আপনি বলতে পারেন? কত যাগ যজ্ঞ পূজা মানত করলাম, কত ধর্ণা দিলাম মাঠ মন্দিরে, কোনো ফল হলো না। এভাবে চললে বংশে বাতি দেওয়ার তো আর কেউ থাকবেই না আমার। সংকুচিত হয়ে আসে চন্দ্রমল্লের কণ্ঠস্বর। তিনি থেমে পড়েন। অল্পক্ষণ পরে ঘোর কাটে চন্দ্রমল্লের। তিনি আবার শুরু করেন। যাই হোক, তখন ভাবলাম এবার বুঝি ভগবান মুখ তুলে চাইলেন। কাল সকালে প্রাসাদের ফটকে আবির্ভূত হয়েছিলেন এক দিব্যকান্তি সৌম্য দর্শন নাগা সন্ন্যাসী। তিনি যোগ বলে আমার অশান্তির কথা নাকি জানতে পেরে সুদূর মণিপুর থেকে এসেছিলেন আমাকে একটা কবচ দেওয়ার জন্য। এই কবচের প্রভাবে নাকি আমি পুত্রের জনক হতে পারব। গেটের দারোয়ানেরা তাকে ফটকে আটক করে। সন্ন্যাসী মহারাজ তখন হল্লা শুরু করে দিয়েছিলেন। সেই 7 সকালেই তিনি আমার সঙ্গে দেখা করে আমার হাতে ওই বিশেষ কবচটি তুলে দিয়ে আমাকে আশীর্বাদ করতে চান। হেড দারোয়ান সন্ন্যাসীকে কিছুক্ষণ অপেক্ষা করতে অনুরোধ করেছিল। সন্ন্যাসী আকাশের দিকে তাকিয়ে বলেন যে শুভ মুহূর্ত আর অল্পক্ষণই রয়েছে, এক্ষুনি মহারাজার সঙ্গে কথা বলা দরকার। আমার কানে একটা বিশেষ মন্ত্র উচ্চারণ করা কয়েক মুহূর্তের মধ্যেই প্রয়োজন, তা না হলে নাকি কবচে কোনো সুফল পাওয়া যাবে না। অনেক ভেবে চিনতে হেড দারোয়ান সন্ন্যাসীর পরামর্শে একটা বুদ্ধি খাটায়। টেলিফোনের মাধ্যমে আমার কানে পৌঁছয়ে সন্ন্যাসী মহারাজের ফ্যাসফ্যাসে কণ্ঠস্বরের অস্ফুট মন্ত্রোচ্চারণ। আচ্ছা, ফোনে কতক্ষণ কথা হয়? আমি জিজ্ঞাসা করি। তা ধরুন এই মিনিট 5 মতো হবে। ফোনে কথা বলা শেষ করে আমি তাড়াতাড়ি এ ঘরে ফিরে এসে আংটি অর্চনার দ্বিতীয় পর্যায়ের কাজ শেষ করে আংটির বাক্সটা তাড়াতাড়ি সিন্ধুকে তুলে রেখে তালা বন্ধ করে দিই আর বারান্দার দিককার দরজা খুলে দিই। এই ঘরে তো দেখছি একটা ফোন রয়েছে, তা এই ঘরে কানেকশন না দিয়ে শোয়ার ঘরে কানেকশন দেওয়ার কারণটা কি? আমি জিজ্ঞাসা করি। এই ঘরের ফোনটা পরশু রাত্রি থেকে আউট অফ অর্ডার। কালকে সকালে মেকানিক এসে ফোনটা মেরামত করে দিয়ে গেছে 8টা নাগাদ। আচ্ছা, যখন দ্বিতীয় পর্যায়ে পূজা সেরে আপনি আংটির বাক্সটা সিন্ধুকে তুলে রাখেন, তখন বাক্সের ভেতরে আংটিটা ছিল কি? শর্মা প্রশ্ন করে। নিশ্চয়ই ছিল, দোর বন্ধ ঘরের ভেতর থেকে আংটি যাবে কোথায়? আপনি এতটা নিশ্চিত হচ্ছেন কেমন করে? বাক্সটা খুলে তো আপনি আর দেখেননি। না, তা দেখিনি বটে। একটু অপ্রতিভ হয়ে বললেন চন্দ্রমল্ল। আচ্ছা, প্রাসাদের টেলিফোন এক্সচেঞ্জটা কোথায়? ওই তো ওই যে ফটকের ওপরের কুঠুরিটা, এই দিকে যে জানলা খোলা দেখা যাচ্ছে ওইটা। বলে আঙুল তুলে জানলার ভেতর দিয়ে দক্ষিণ দিকে দেখালেন চন্দ্রমল্ল। আর বেশি কিছু জিজ্ঞাসা করার ছিল না। ঘরটাকে তালা বন্ধ করে শর্মা চাবিটা নিজের পকেটে রাখল। তার আগেই অবশ্যই পরিষ্কার কাগজে মুড়ে সাবধানে আংটির খালি বাক্সটা সে পকেটস্থ করেছিল আমার অনুরোধে। থানায় ফিরে মুখ খোলে শর্মা। কি হে রহস্যভেদী, কিছু বুঝলে? আচ্ছা, তোমার কার উপরে সন্দেহ হয় বলো তো? আমি প্রশ্ন করি। সন্দেহ নয়, আমি নিশ্চিত যে এ হচ্ছে ওই বখাটে ছোকরার কীর্তি। কেমন করে তুমি এই সিদ্ধান্ত নিলে? তোমারও সন্দেহ হওয়া উচিত ছিল। বখাটে বাউন্ডুলে ছোকরা সব, যত রাজ্যের হতচ্ছাড়া হার হাবাতেগুলোর সঙ্গে রাত দিন আড্ডা মেরে বেড়ায়, নেশাভাঙও করে, যখন তখন টাকা চেয়ে বসে।
কদিন ধরে নাকি মামার পেছনে টাকার জন্য ঘ্যান ঘ্যান করছিল। কোন এক ফিল্ম কোম্পানির শেয়ার কিনে নাকি ফিল্ম স্টার হবে। মামা 1 পয়সাও দেয়নি। ওই নিশ্চয়ই সুযোগ বুঝে আংটিটা সরিয়েছে। ধরে এনে 2-4 ঘা শ্যামাচাঁদ কষালেই সব কথা স্বীকার না করে পথ পাবে না। শ্যামাচাঁদকে চেনো তো? শঙ্কর মাছের চাবুক। আরে না না, এত সব ঝামেলার দরকার নেই। তুমি না বরং এক কাজ করো, তুমি বরং সবার উপরে নজর রাখার জন্য কয়েকজন সিপাহী মোতায়েন করো, যাতে প্রাসাদ ছেড়ে কেউ বাইরে যেতে না পারে। আমার মনে হয় রহস্যের জট বোধহয় আমি কিছুটা ছাড়াতে পেরেছি। আচ্ছা, তুমি আমাকে তোমার জবানবন্দির কপিগুলো আর আংটির খালি বাক্সটা একবার দিয়ে যাও তো, বললাম আমি। সারা দুপুর ঘরের দরজা বন্ধ করে ডুবে থাকলাম জবানবন্দির পাতার মধ্যে। আংটির বাক্সটা নিয়েও নাড়াচাড়া করলাম। বিকেলের দিকে শর্মাকে আবার পাঠালাম প্রাসাদে একটা বিশেষ গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহের জন্য। শর্মা সফলতার সঙ্গে নিয়ে এলো প্রয়োজনীয় তথ্য। 2 আর 2 যোগ করে 4 হতে যাচ্ছে দেখে শর্মার চোখ মুখ ঝকমক করে উঠল খুশিতে। আমার কথায় টেলিফোনে কলকাতা পুলিশের সঙ্গে যোগাযোগ করল শর্মা, কতগুলো জরুরি খবর চেয়ে সন্ধেবেলায়। শেষ রাত্রের কাছাকাছি এসে আমাদের কাছে পৌঁছলো আমাদের ঈপ্সিত তথ্য। আমার হাত ধরে জোর ঝাঁকুনি দিয়ে শর্মা বললেন, ধন্য ধন্য বন্ধু সোমনাথ, ধন্য তোমার সূক্ষ্ম বুদ্ধি আর সূক্ষ্ম দৃষ্টি। কয়েক ঘন্টার মধ্যেই এত সহজে তুমি এত বড় একটা জটিল কেসের সমাধান করে ফেললে। নিশ্চয়ই তোমার জাদু তোমাকে সাহায্য করেছে। না ভাই, জাদু এখনো সাহায্য করেনি, তবে এইবার করবে। আসামির মুখ থেকে স্বীকারোক্তি আদায় করতে হলে এবার জাদুর সাহায্য নিতেই হবে। তুমি না একটা কাজ করো, ভোর হতেই তুমি প্রাসাদে চলে যাও, গিয়ে সবাইকে বলো যে আমি জাদুর সাহায্যে অপরাধী ধরার চেষ্টা করব। প্রাসাদের সবাইকে নিয়ে তুমি একটা বড় হল ঘরে একত্র করে ফেলবে। রাজা, রানী, রাজশ্বশুর কাউকে বাদ দেবে না, বুঝলে? আমি মোটামুটি ধরো 8টার মধ্যে গিয়ে হাজির হয়ে আমার জাদুর খেলা দেখাবো। আচ্ছা, ভালো কথা, আসামিকে অভ্যর্থনা করার উপযুক্ত ব্যবস্থা করে রাখতে ভুলো না যেন, বুঝলে তো কি বললাম? যথাসময় গিয়ে হাজির হলাম প্রাসাদে। একজন কনস্টেবল আমার পেছনে পেছনে গিয়ে হাজির হলো একটা বড় কাঁচের জগ ভর্তি পরিষ্কার টলটলে পবিত্র জল নিয়ে। প্রাসাদের এক হল কোঠায় উপস্থিত হয়েছেন সবাই। তাদের উদ্দেশ্যে আমি বললাম, হয়তো জানেন আমি একজন জাদুকর। জাদু বলে জাদুকরেরা অনেক অসাধ্য সাধন করে থাকে। চোখের নিমেষে অনেক অদ্ভুত ব্যাপার, অসম্ভব ব্যাপার ঘটিয়ে ফেলে জাদুকরেরা। এই আলিবর্দির আংটি হারানোর ব্যাপারটা সত্যি অদ্ভুত, তাই না? যেমন করেই হোক কেউ তো আংটিটা সরিয়েছেন। এই আমাদের দারোগা সাহেবের বিশ্বাস যে যিনি আংটিটা সরিয়েছেন তিনি প্রাসাদের ভেতরেরই কোনো লোক, কারণ বাইরে কোনো লোকের পক্ষে এরকমভাবে আংটিটা সরিয়ে ফেলা নিতান্তই অসম্ভব। যিনি আংটিটা সরিয়েছেন তিনি এই ঘরের মধ্যেই আছেন। তাই দারোগা সাহেবের অনুরোধে আমি আমার জাদু খাটিয়ে সঠিক অপরাধীকে খুঁজে বের করব। আমার কথা শেষ হতে না হতেই ঘরের কোণ থেকে কে যেন চিৎকার করে বলে উঠল, যত সব বুঝলো কি, ওসব এখানে চলবে না, বুঝলেন? কণ্ঠস্বর শুনে সঠিক চিনতে না পারলেও বক্তার চোখে চোখ পড়তেই চিনতে পারলাম তাকে। এই যে হরিশঙ্কর। চুপ করো হরে, ভদ্রভাবে বসে থাকো। ধমকে উঠলেন চন্দ্রমল্ল। অসন্তোষে গজরাতে গজরাতে ধপ করে বসে পড়ে হরিশঙ্কর। হ্যাঁ, ঠিক আছে। সিপাহীর হাত থেকে পবিত্র জলের জগ নিয়ে আমি এগিয়ে যাই। আচ্ছা, আপনারা দয়া করে লাইন দিয়ে দাঁড়ান সারি বেঁধে। হ্যাঁ, আমি আপনাদের বাঁ হাতের অঞ্জলিতে এই কাঁচের জগ থেকে অল্প অল্প পবিত্র জল ঢেলে দেব। যিনি নির্দোষ তার অঞ্জলিতে এই জল যেমনটি তেমনই থাকবে, কিন্তু যিনি অপরাধী তার হাতের অঞ্জলিতে জল পড়া মাত্রই এই জলের রং পাল্টে হয়ে যাবে টকটকে লাল।
আমার কথা মতো সবাই বাঁ হাত পেতে সারি বেঁধে দাঁড়ালেন। শর্মাই ঠিক করে দিয়েছিল কেমনভাবে সারি দিতে হবে। আমি এক একজনের অঞ্জলিতে পবিত্র জল ঢেলে দিতে থাকলাম। শর্মা দুজন সিপাই নিয়ে আমার পিছু পিছু এসে পরীক্ষা করে দেখতে থাকলো এক একজনের অঞ্জলির জল। না, কারো হাতের জলই এখনো অবধি তো রং পাল্টায়নি। 6 জনের হাতে জল ঢালা হয়ে গিয়েছে। এইবার সপ্তম ব্যক্তির পালা। সপ্তম ব্যক্তির হাতে জল ঢালতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। সপ্তম ব্যক্তির বাঁ হাতের তালুতে পবিত্র জল পড়া মাত্রই জলের রং পাল্টে হয়ে গেল টকটকে লাল। সবিস্ময়ে সবাই হুমড়ি খেয়ে পড়ল সপ্তম ব্যক্তির হাতের ওপর। হাতের মালিক উপায়ন্তর না দেখে পিটটান দেওয়ার চেষ্টা যেই করলেন, সদা সতর্ক শর্মার চোখে ফাঁকি না দিতে পেরে 4 জন সিপাইয়ের হাতে ধরা দিলেন। সবাই সমস্বরে চিৎকার করে উঠে সোমনাথের কান ঝালাপালা করে তুললাম। পকেট থেকে একটা সিগারেট বের করে 2 ঠোঁটে চেপে ধরে তার ডগায় একটা জ্বলন্ত দেশলাই কাঠি ঠেকিয়ে সোমনাথ একটা লম্বা টান দিয়ে ওপরের দিকে ধোঁয়ার রিং ছাড়তে লাগলেন নির্বিকারভাবে। আমাদের এত চেঁচামেচি তার কানেই পৌঁছল না। এরকম গোটা 25 ধোঁয়ার রিং ছাড়ার পর সোমনাথ মুখ ফেরান আমাদের দিকে। তা সপ্তম ব্যক্তিটিকে বুঝতে পারলে না? আন্দাজ করতেও পারলে না? সমস্বরে চিৎকার করে উঠলাম আমরা। চোখে মুখে এক রহস্যময় হাসির ঝিলিক তুলে সোমনাথ রহস্যময় কণ্ঠে বললেন, খৈনি। কাহিনীর বিবরণে সোমনাথ কোথাও খৈনি নামক কোনো ব্যক্তির নাম উচ্চারণ করেননি, তাই আমরা সকলেই হকচকিয়ে গেলাম তার এই কথায়। ক্যাবলা তো সরাসরি জিজ্ঞাসাই করে বসল, আচ্ছা খৈনি নামক লোকটা কে? হো হো করে ঘর ফাটা হাসি হেসে সোমনাথ বললেন, আরে না 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 না, খৈনি চোর নয়, চোর খৈনি খোর। রহস্যটা তরলতর হয়। ওই খৈনির নেশাই ছিল চোরের কাল। প্রথম দর্শনেই ভেলভেটের বাক্সের তলায় লেগে থাকা সাদা চুনের গুঁড়ো আর খৈনির চূর্ণ আবিষ্কার করি আমি। আর তা থেকেই সিদ্ধান্ত নিই যে আংটি চোর খৈনিখোর। খৈনিখোর চোরটি কিন্তু আবার যেমন তেমন ব্যক্তি নন, প্রাসাদের একজন মহামান্য ব্যক্তি। আমাদের বিহ্বলতা ভেঙে সোমনাথ শুরু করেন, মহামান্য ব্যক্তি, তাই তাকে সরাসরি অভিযুক্ত করতে না গিয়ে আমি নিলাম ম্যাজিকের আশ্রয়। ফেনপথেলিন হচ্ছে সাদা মতন এক ধরনের রাসায়নিক মশলা। অ্যালোপ্যাথির ডাক্তারখানায় পাওয়া যায়। জোলাপের ওষুধ হিসেবে এর ব্যবহার প্রচলিত। এই মশলার একটা বিশেষ গুণ রয়েছে। ফেনপথেলিন মেশানো জল দেখে মনে হয় বর্ণবিহীন টলটলে নির্মল জল, কিন্তু এর সঙ্গে কোনো ক্ষার জিনিস মিশলেই একটা মজার ব্যাপার হয়। ক্ষার মিশলেই সাদামাঠা জল রং পাল্টিয়ে হয়ে পড়ে টকটকে লাল। যারা খৈনি খায় তারা নিজের হাতেই সচরাচর খৈনি বানিয়ে থাকে। বাঁ হাতের তেলোতে বেশ খানিকটা চুন মাখিয়ে তার উপরে তামাক পাতা পিষে তারা টাটকা খৈনি বানিয়ে নেয়। শর্মা সেদিন যথাসময়ে প্রাসাদে পৌঁছে আসামির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে তাকে দিয়ে বেশ মেজাজের মাথায় খৈনি টিপিয়ে নেয়। আর এর ফলে আসামির বাঁ হাতের তেলোতে বেশ কিছু পরিমাণ চুন লেগে থাকে। চুন হচ্ছে ক্ষার পদার্থ, যার ফলে চুনের সংস্পর্শে এসে ফেনপথেলিন গোলা জল লালচে হয়ে গিয়ে সবার সামনে আসামির খোলস খুলে দেয়। ধরা পড়ে যাওয়ার পর আপনা থেকেই আসামি তার অপরাধের কথা স্বীকার করে।
আমাদের মন কৌতূহলের বাষ্পে ফুলে ফেঁপে ঢাক। এই বুঝি ফেটে চৌচির হয়ে যায়। অন্য উপায় না দেখে আমরা সবাই সোমনাথকে চারদিক থেকে ঘিরে ধরে বসলাম। হ্যাঁ, আর নয়, ঢের হয়েছে, আর সাসপেন্স বাড়িয়ে কাজ নেই। এবার দয়া করে প্রকৃত আসামির নামটা প্রকাশ করে ফেলুন তো। মহেশ প্রসাদ অর্থাৎ চন্দ্রমল্লের শ্বশুর মশাই হচ্ছেন সেই মহামান্য আসামি। মহেশ প্রসাদের সবই ছিল, বিরাট জমিদারিও ছিল, কিন্তু জমিদারি উচ্ছেদ আইনে তিনি তার বিরাট জমিদারি হারান। বদখেয়াল আর নেশার পেছনে তিনি উড়িয়ে দেন তার যাবতীয় টাকা। প্রতি মাসের শেষ শনিবারে গয়া থেকে তিনি আসতেন কলকাতায় রেস খেলতে। বেশিরভাগ দিনই হারতেন। রেস খেলার পর ট্রেন ধরে চলে আসতেন মেয়ের কাছে, থাকতেন সপ্তাহখানেক, কিন্তু মেয়েকে দেখতে আসা ছুতো মাত্র। আসলে তিনি আসতেন মেয়ের কাছ থেকে কিছু পয়সা কড়ি পাওয়ার আশায়। তা বেশ চালাচ্ছিলেন তিনি এইভাবে, কিন্তু এই ঘোড়া রোগী হলো তার কাল। তার এক রেসুড়ে মুরব্বি পরামর্শ দিল, রেস খেলে আর কি হবে, রেসের ঘোড়া কেন, রাতারাতি বড়লোক হয়ে যাবে। কিন্তু এ তো অনেক টাকার মামলা, এত টাকা পাবেন কোথায়? এই মুরব্বি ট্রাঙ্ক কলে কলকাতা থেকে যখন এক ঘোড়া বিক্রির খবর দেয়, তখন মহেশ প্রসাদ জানায় যে ঘোড়া কেনার মতো অর্থ তিনি সংগ্রহ করতে পারছেন না। এই সময় টেলিফোন অপারেটর সুরেন্দ্র আড়ি পেতে সব কথা শুনে ফেলে। টেলিফোন অপারেটরই মহেশ প্রসাদের মাথায় ঢোকায় আংটি চুরির মতলব। এত সব খবর অবশ্যই আমরা পেয়েছিলাম মহেশ প্রসাদের স্বীকারোক্তি থেকেই। মহেশ প্রসাদের খবর আগে ভাগে আমরা পেয়েছিলাম কলকাতা পুলিশের মারফত। তারা রেস কোর্স আর গয়া পুলিশের কাছ থেকে খবর সংগ্রহ করে আমাদের জানায় মহেশ প্রসাদ সিলভার ব্রুক নামে একটা রেসের ঘোড়া কেনার তোড়জোড় করছিলেন। মোটা টাকায় রেসের ঘোড়ার ব্যবসাদার কলকাতার সিমসন অ্যান্ড হ্যারিস কোম্পানির কাছ থেকে। রেসের ঘোড়ার বিখ্যাত দালাল সুখচাঁদ টিবরেওয়ালার কাছ থেকে কলকাতার পুলিশ সংগ্রহ করেছিল এই গূঢ় সংবাদ। আমাদের কাছ থেকে টেলিফোন পেয়ে সঙ্গে সঙ্গে কলকাতা পুলিশ যোগাযোগ করে গয়া পুলিশের সঙ্গে, আর গয়া পুলিশের কাছ থেকে মহেশ প্রসাদের হাঁড়ির খবর সম্বন্ধে ওয়াকিবহাল হয়। মহেশ প্রসাদের গতিবিধি, হালচাল, আর্থিক অবস্থা, স্বভাব চরিত্র ইত্যাদির বিষয়ে বিস্তারিত তথ্য খুব সহজেই এসে পড়ে কলকাতা পুলিশের হাতে। তার রেসের মাঠে যাতায়াতের খবরটাও কলকাতা পুলিশ জানতে পারে গয়া পুলিশের কাছ থেকেই। তবে মহেশ প্রসাদ কিন্তু সেই আংটির বাক্সের কোনো ডুপ্লিকেট চাবি বানায়নি, কারণ এত ঝামেলার মধ্যে যাওয়ার লোক মহেশ প্রসাদ নয়। চোরে চোরে মাস্তুতো ভাই, একটা প্রবাদ বাক্য আছে না, এক্ষেত্রে কথাটা সত্যি হয়ে গেছে। মহেশ প্রসাদ তার মাস্তুতো ভাই রাজেন্দ্রনাথের সঙ্গে যুক্তি করে একটা অদ্ভুত পরিকল্পনা তৈরি করে। আরে সুরেন্দ্র সাহু, টেলিফোন অপারেটর সুরেন্দ্র সাহু, সে আসলে হচ্ছে মহেশ প্রসাদের দূর সম্পর্কের মাস্তুতো ভাই রাজেন্দ্রনাথ। রাজেন্দ্রনাথ বেশি লেখাপড়া শেখেননি, কিছু তালুক টালুক ছিল বিহার উড়িষ্যা বর্ডারে, তাতেই কোনো রকমে চলে যেত। জমিদারি উচ্ছেদের কবলে পড়ে সে সর্বশান্ত হয়ে গেল। শখ করে টেলিফোনের কাজ শিখেছিল। মহেশ প্রসাদই জামাইকে ধরে করে এই চাকরির ব্যবস্থা করে দেন। নিজেদের আত্মীয় এই কথা জানলে পাছে চন্দ্রমল্ল চাকরি দিতে অরাজি হন, তাই ভেবে রাজেন্দ্রনাথ বুদ্ধিমানের মতো মহেশ প্রসাদের পরামর্শে সুহেন্দ্র সাহু বলে যায়। বিহার উড়িষ্যা বর্ডারের বাসিন্দা বলে উড়িষ্যার ভাষাটা ভালোই জানা ছিল রাজেন্দ্রনাথের, তাই সুরেন্দ্র সাহুর ভূমিকায় অভিনয় করতে তার কোনো অসুবিধেই হয়নি। মহেশ প্রসাদ ভালো করেই জানতেন যে চন্দ্রমল্ল ঘড়ি ধরে কাজ করেন, বিশেষত তার প্রভাতী কর্মধারা চলে ঘড়ির কাঁটায় কাঁটায়। তাই আংটি চুরির পরিকল্পনাও তিনি ছকলেন ঘড়ির কাঁটা ধরে। সুরেন্দ্র সাহুকে দলে টানতে বাধ্য হলেন তিনি পরিকল্পনাকে সফল করার জন্য। সুরেন্দ্রর এক অনুচর ধরে আনলো এক ওস্তাদ দাড়ি চুলওয়ালাকে। তাকে শিখিয়ে পড়িয়ে ভালোভাবে তালিম দিয়ে বানানো হলো নাগা সন্ন্যাসী। যথাসময় সন্ন্যাসী হাজিরা দিল ফটকে। সুরেন্দ্র
আগের দিন রাতেই খাস কামরা টেলিফোন বিকল করে রাখল। মহেশ প্রসাদ সকাল থেকেই নজর রাখলেন চন্দ্রমল্লের ওপরে। স্নান সেরে চন্দ্রমল্ল মন্দিরে যাওয়ার অল্প পরে মহেশ প্রসাদ চন্দ্রমল্লের খাস কামরায় ঢুকে জানলার পর্দাগুলো নিজের সুবিধা মতোভাবে গুটিয়ে রাখলেন। এরপরে খাস কামরার দক্ষিণ পূর্ব কোণের জানলার পূর্ব পাশের সার্সির ডাবল পাল্লার একটা ভাগ খুলে রেখে আর সে পাশের নিচে পর্যন্ত ঝোলা পর্দার একটু টেনে তার লুকিয়ে থাকবার মতো একটা জায়গা করে নিলেন। সার্সির পাল্লা আর পর্দায় ঘেরা তার ক্ষুদে আশ্রয়স্থলটির ভেতরে দাঁড়িয়ে তিনি প্রতীক্ষা করতে থাকলেন উপযুক্ত মুহূর্তের। এই সময় তিনি সম্ভবত তীব্র স্নায়ুর চাপে ভুগছিলেন, তাই স্নায়ুতন্ত্রীকে চাঙ্গা করে তোলার জন্য এই সময় একটু খৈনির সাহায্য নেন। সুরেন্দ্র টেলিফোন এক্সচেঞ্জের বন্ধ জানলার খড়খড়ির ভেতর দিয়ে দূরবীনের সাহায্যে তীক্ষ্ণ নজর রাখতে থাকে দক্ষিণ পূর্বের দোতলার এই বিশেষ জানলার দিকে। প্রাসাদে মোট 10টা টেলিফোন। কাজের চাপ তেমন নেই, তাই সুরেন্দ্রর পর্যবেক্ষণের কাজে কোনো বাধাই পড়ে না। চন্দ্রমল্লের আংটি অর্চনা বিধির সব খবরই জানতেন মহেশ প্রসাদ। প্রথম পর্যায়ের অর্চনা শেষ হওয়ার ঠিক আগে মহেশ প্রসাদ তার হাতের একটু অংশ সার্সির ফাঁকে এগিয়ে দিয়ে ইশারা করেন সুরেন্দ্রকে, আর সুরেন্দ্র টেলিফোনে রিং করে। ঘড়ির সময় ধরে সব কাজ সুপরিকল্পিতভাবে হওয়ার ফলে সন্ন্যাসীর হল্লা আর সুরেন্দ্রর টেলিফোন কল ঠিক সময়ে অনুষ্ঠিত হয়। সুরেন্দ্র লক্ষ্য রেখেছিল গেট আর জানলা দুদিকেই। আংটির বাক্স বন্ধ করে নামিয়ে রেখে চন্দ্রমল্ল পাশের ঘরে টেলিফোন ধরতেই মহেশ প্রসাদ হাত বাড়িয়ে তুলে নিলেন আংটির বাক্সটা। তোলার আগে অবশ্যই ভালো করে দেখে নিলেন টেবিলের ওপরে ঠিক কোন জায়গায় কিরকম অবস্থায় আবার ওটাকে ফেরত রেখে দিতে হবে। ঘন নীল ভেলভেট মোড়া বাক্সটাকে বাঁ হাতের তেলোর ওপরে রেখে ডান হাতে তিনি চাপলেন ঢাকনা খোলার বোতামটা। বড্ড আট বাক্সটাকে চেপে ধরে জোরে চাপলেন বোতাম। খুলে গেল বাক্স। সাবধানে আংটিটা সরিয়ে বাক্সটা চেপে বন্ধ করে মহেশ প্রসাদ আংটির বাক্স পরম নিপুণতার সঙ্গে টেবিলের ওপরে যথাস্থানে ঠিক সেইভাবেই রেখে দিলেন যেভাবে বাক্সটাকে রেখে গিয়েছিলেন চন্দ্রমল্ল। অর্চনার দ্বিতীয় পর্ব শেষ করে চন্দ্রমল্ল তাড়াতাড়ি চলে গেলেন সন্ন্যাসী দর্শনে। এই সময় এক ফাঁকে মহেশ প্রসাদ তার লুকোনো জায়গা থেকে বেরিয়ে এলেন বমাল সমেত। সুপরিকল্পিতভাবে অপরাধ কর্মটি সাঙ্গ করেও কিন্তু নিজের অজান্তেই তার পরিচয়পত্র লিখে রেখে এলেন ভেলভেটের বাক্সের তলায় চুন আর খৈনির অস্পষ্ট অক্ষরে। সোমনাথ একটু থামতেই সন্দেহের সুরে ক্যাবলা প্রশ্ন করে, চুন আর খৈনির ছাই তো চন্দ্রমল্লের হাতেও লেগে থাকতে পারে, তিনিও তো খৈনিখোর। বড্ড ভুল করে ফেললে। সোমনাথ শুধরে দেয় ক্যাবলাকে। চন্দ্রমল্ল খৈনি খান ঠিকই, কিন্তু সকালে উঠেই খান না কখনো। সকালে উঠে স্নান সেরে তিনি প্রথমে করেন দেব বন্দনা আর আংটির অর্চনা। আংটির অর্চনা করার আগে তিনি পরিষ্কার করে হাত ধুয়ে শুদ্ধভাবে এই কাজ করেন। এছাড়া অন্য কোনো সময় তিনি আংটিতে হাতই দেন না। কাজেই তার হাত থেকে আংটির বাক্সে খৈনি লাগা কার্যত অসম্ভব। আর একটা প্রশ্ন করতে পারো বটে যে হাতের ওপরে বাক্সটা চেপে ধরতেই তার তলায় চুন আর খৈনির গুঁড়ো লাগা সম্ভব কিনা। ভেলভেটের গায়ে রোঁয়া থাকায় সহজেই এর গায়ে চুন আর খৈনির গুঁড়ো লেগে গিয়েছিল। সেই সূত্র ধরেই কলকাতা পুলিশ যোগাযোগ করে কলকাতার রেস জগতের সঙ্গে, আর খুঁচিয়ে খুঁচিয়ে আমাদের কাজে লাগতে পারে এমন সব খবর জোগাড় করে ফেলে রাতারাতি। মহেশ প্রসাদের বিষয়ে একটা স্থির সিদ্ধান্তে পৌঁছতে এই সমস্ত খবর আমাদের যে খুব কাজে এসেছিল তার নতুন করে বলার কোনো দরকার নেই বোধহয়। স্যার, একটা রিকোয়েস্ট আছে। এই দয়া করে যে জাদুর প্যাঁচে আসামির হাতের জলের রং পাল্টেছিলেন সেটা যদি একটু খুলে বলেন। পটলা বলে,
পটলার দিকে তাকিয়ে একটু মিষ্টি হেসে সোমনাথ বলে চললেন, আচ্ছা শোনো তবে বলি তোমায় যে কেমন করে এই কৌশল খাটিয়ে বন্ধুদের তুমি তাক লাগিয়ে দেওয়ার মতো একটা মজাদার ম্যাজিক করে দেখাতে পারো। 3টে পরিষ্কার কাঁচের গ্লাস নিয়ে টেবিলের ওপর পরপর সাজিয়ে রাখো। অ্যালোপ্যাথিক ডাক্তারখানা থেকে কিনে আনো অল্প একটু ফেনপথেলিন পাউডার। তবে পুরো ব্যাপারটা খুব সাবধানে করবে, কিন্তু মুখে যেন কোনো মতেই না যায়। প্রথমে গ্লাসে সিকি গ্লাস পরিষ্কার জল নিয়ে তাতে গুলে নাও খানিকটা ফেনপথেলিন গুঁড়ো। দ্বিতীয় গ্লাসটাতে রাখো অল্প কিছুটা টলটলে চুনের জল। পান খাওয়ার চুনের পাত্রে জল ঢেলে রাখলে চুন তলায় থিতিয়ে পড়ে আর ওপরে ভাসে টলটলে জল। এই জলই দরকার। তৃতীয় গ্লাসে অল্প জল নিয়ে তাতে মিশিয়ে দেবে বেশ কিছুটা লেবুর অম্ল রস। এবারে প্রথম গ্লাসের পরিষ্কার জল দ্বিতীয় গ্লাসের পরিষ্কার জলের সঙ্গে মিলিয়ে দিতেই 2 জল একাকার হয়ে যাবে, আর সেই জল পরিবর্তিত হবে টকটকে লাল রঙের জলে। এরপরে এই দ্বিতীয় গ্লাসের লাল জল তৃতীয় গ্লাসে ঢেলে দিতেই লাল রং ফুসমন্তরে অদৃশ্য হয়ে যাবে, পড়ে থাকবে সাদা মাটা জল। কেমন মজা বলো তো? সোমনাথের কথা শুনে খুশির পরশে ঝলমল করে ওঠে পটলার চোখ মুখ। আসন ছেড়ে উঠে পায়ে স্লিপার গলিয়ে রাস্তায় নেমে পড়ে সোমনাথ। ড্রাইভার খুলে দেয় তার গাড়ির দরজা এবং এক রাশ ধোঁয়া ছেড়ে গলির বাঁকে অদৃশ্য হয়ে যায় সোমনাথের স্টুডিবেকার গাড়িখানা। এতক্ষণ আপনারা শুনলেন আমাদের আজকের গল্প আলীবর্দীর আংটি। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল টকিপিক্স সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন, কারণ আপনার অনুপ্রেরণা আমাদের সাহায্য করে প্রতি সপ্তাহে এমনই নতুন নতুন গল্প পরিবেশন করায়। ধন্যবাদ।